হ্যালো এভরিওয়ান, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিডিয়া এথিক্স। আমাদের সিলেবাসে যে অ্যাপ্লাইড ফিলোসফি টপিকটা রয়েছে তার একটা ব্রাঞ্চ বা শাখা হচ্ছে মিডিয়া এথিক্স। তো মিডিয়া বলতে আমরা সকলেই জানি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে বা আমাদের দেশে বা দেশের বাইরে যেসব ঘটনাগুলো ঘটছে সেই সব ঘটনাগুলো যার মাধ্যমে আমরা জানতে পারছি সেটা হচ্ছে মিডিয়া। যেমন এক সোশ্যাল মিডিয়া ব্যাপারটা আমরা সকলেই জানি বা এর সঙ্গে আমরা সকলেই ওতপ্রোতভাবে জড়িত, কারণ সোশ্যাল মিডিয়া ব্যাপারটা এতটাই এখন মানুষ এর উপর নির্ভরশীল যেটা নিমেষেই পৃথিবীর যে কোনো খবরাখবর খুব নিমেষেই আমরা বা সহজেই আমরা ঘরে বসে জেনে যাচ্ছি। তো এই সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার যে নৈতিক দিকটা সেটাই আমাদের মূল আলোচ্য বিষয় আজকের। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল এথিক্স বা মেডিকেল এথিক্সের যে নীতিশাস্ত্রটি অ্যাকচুয়ালি প্রথমে জানা প্রয়োজন। যে মেডিকেল এথিক্সের নীতিশাস্ত্রটি কয়েকটি মূল নীতির ওপর নির্ভর করতে হবে, যেটা নির্ভর বা প্রতিষ্ঠিত। তো সেই নীতিগুলি কি কি? যেমন নির্ভীলতা, যে মিডিয়াতে যেসব খবর হতে পারে, যে কোনো ইনফরমেশন হতে পারে, যে সব নিউজগুলো প্রতিস্থাপন করে মানুষের সামনে, সেগুলো সবসময় কী হতে হবে? নির্ভুল হতে হবে, সেটাই বলছি। এবং আবার কি উদ্দেশ্যমূলক থাকতে হবে তার মধ্যে, বা একটা নির্দিষ্ট উদ্দেশ্য রেখে সেই মানে বিষয়টা বা সেই রকম ইনফরমেশনটা মানুষের সামনে উপস্থাপন করতে হবে, এবং সেই ইনফরমেশনটার আবার সত্যতা থাকতে হবে, বা কতটা সেটা সত্য কিনা সেই ব্যাপারটা প্রথমে যাচাই করতে হবে, তারপর সেটা প্রতিস্থাপন করতে হবে। তারপর সেটাকে আবার নিরপেক্ষভাবে বা নিরপেক্ষতা থাকতে হবে, বা নিরপেক্ষভাবে অর্থাৎ কোনো রকম পক্ষপাতিত্ব করা চলবে না, সেরকম নিরপেক্ষভাবে সেটাকে সবার সামনে তুলে ধরতে হবে। এবং যেই সব ব্যাপারে প্রাইভেসি থাকা দরকার, যেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, কোনো ব্যক্তিগত যেসব ইনফরমেশন বা ব্যক্তিগত যেসব প্রাইভেট ইনফরমেশনগুলো রয়েছে, সেইগুলো সব ব্যাপারগুলোতে যেখানে প্রাইভেসি রাখা দরকার সেগুলোকে অবশ্যই প্রাইভেসি রাখতে হবে। তো এই কয়েকটি মূল নীতির ওপর মিডিয়া অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত। তো আমরা আজকে এই মিডিয়া এথিক্স নিয়েই আলোচনা করব। তো ফার্স্ট পয়েন্টে যেটা বলেছে যে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ প্রাইভেট ইনফরমেশন। তো প্রথমে আমি বলি যে এর আগের ভিডিও কয়েকটি ভিডিও আগে যেটা আমি ফিলোসফি অফ টেকনোলজি যে টপিকটা, সেই টপিকটা নিয়ে ভিডিও তৈরি করেছি বা সেখানে ফিলোসফি অফ টেকনোলজি নিয়ে আলোচনা করেছি। তো এই মিডিয়া এথিক্স আর ফিলোসফি অফ টেকনোলজি যে দুটো টপিক কিন্তু একে অপরের রিলেটেড বা এদের মধ্যে সিমিলারিটি রয়েছে। তো এটার সঙ্গে ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও, তাহলে খুব বুঝতে সহজ হবে। তো ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ প্রাইভেট ইনফরমেশন, অর্থাৎ প্রাইভেট ইনফরমেশন যেটা ব্যক্তিগত যেরকম তথ্যগুলো, সেটার কয়েকগুলো ক্যাটাগরি কথা বলেছে, যে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। তো এই ক্যাটাগরি গোপনীয়তার যে বিচার বিভাগীয় সংজ্ঞার ভিত্তিতে অ্যাকচুয়ালি যে প্রাইভেট ইনফরমেশন যেটা বলছে, তো সেটার দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বেশি জোর দিয়ে সেটাকে ভাগ করা হয়েছে। তো সেই দুটো ব্যাপার কি কি? ফার্স্ট যেটা আছে, দ্য ইনফ্যাক্ট অফ প্রাইভেসি কনসেপ্ট অফ ক্লোজলি related to information in terms of the definition, where privacy refers entirely on the facts of information which are applicable to a person in a state of isolation। তো প্রাইভেসি বা গোপনীয়তা পুরোপুরি তথ্য এবং তথ্যের ওপর নির্ভর করতে হবে, এবং যেটা বিচ্ছিন্ন অবস্থায় থাকা কোনো ব্যক্তির জন্য সেটা প্রযোজ্য হতে হবে। তো এই ক্যাটাগরির একটা এই দিকে বেশি জোর দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় যেটা জোর দেওয়া হয়েছে যে ইনফরমেশন হুইচ রিলেট টু দ্য প্রাইভেসি অফ পার্সোনাল বডি, আদার পার্সোনাল ইনফরমেশন উইথ রিগার্ড এ পার্সন পজিশন। তো ব্যক্তিগত গোপনীয়টাকে মানে সম্পর্কীয় যেসব তথ্য, সেটা ব্যক্তিগত নিজস্ব পার্সোনাল হতে হতে পারে, বা কোনো ফিনান্সিয়াল হতে পারে, বা কোনো প্রপার্টি বা সম্পত্তির সম্পর্কিত যেসব তথ্যগুলো হতে পারে, এইসব আপন আপন যেসব তথ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে পার্থক্য রাখতে হবে, সেটাই বলেছে। তো এই দুটো ভিত্তি করেই ক্যাটাগরিটাকে ভাগ করেছে। তো তারপর যেটা রয়েছে যেটা হচ্ছে প্রাইভেট কমিউনিকেশন আমরা ব্যক্তিগত যে যোগাযোগের কথা বলছি। তো সেরকম যে সমস্ত যে একটা ইন্ডিভিজুয়াল যে গোপনীয়তা বা প্রাইভেসি যেগুলো রয়েছে, সেগুলো যে যোগাযোগের ব্যাপারটা পুরোপুরি ব্যক্তিগত নিজের ব্যাপারে সেটা পরিচালনা করতে হবে, সে যেভাবে যেটা চালনা করতে পারেন বা চান তিনি যেভাবে করা প্রয়োজন সেইভাবে করতে পারে, সেটা হচ্ছে প্রাইভেট কমিউনিকেশন। সেকেন্ড ক্যাটাগরিজ কি বলেছে যে প্রাইভেসি অফ দ্য বডি। তো নিজের ফিজিক্যালি যে ফিজিক্যালি বা বডির সংক্রান্ত যেসব তথ্যগুলো সেগুলোকে প্রাইভেসি রাখতে হবে। সেখানে কি বলেছে যে অ্যাকর্ডিং টু দিস লেজিসলেশন এ পারসন হ্যাজ দ্য রাইট টু বি ইনফর্ম অ্যাবাউট দ্য নেচার অফ অ্যান ইলনেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইমপ্লিকেশন দেয়ার। তো এটি সাধারণত চিকিৎসা সম্পর্কিত তথ্যগুলিকে বোঝায়, এর জন্য ব্যক্তিগত আইনি সুরক্ষা পান। তো চিকিৎসা ব্যাপারে চিকিৎসাশাস্ত্র বা নিজের শরীরে বা বডির ব্যাপারে যেরকম কোনো ইলনেস অসুস্থতার কোনো ব্যাপারগুলোকে সেই ব্যাপারে সেটাকে সে প্রাইভেসি করে রাখবে, সেই ব্যাপারে তার পুরোপুরি
অধিকার রয়েছে সেটাই বলেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে এই জাতীয় ব্যক্তির অসুস্থতার ব্যাপারে গোপনীয়তার অধিকার থাকে, যা অন্যকে জানাতে বাধ্য করা যায় না। সেটা সে নিজস্ব মতামত, তার সেটা সে কিভাবে সেটা অন্যকে বলবে, নাকি সে সেটা প্রাইভেসি করে রাখবে। তো সেটাকেই বলছে প্রাইভেসি অফ দ্য বডি। তারপর যেটা রয়েছে পার্সোনাল ইনফরমেশন, এটা তো আমরা সকলেই জানি পার্সোনাল ইনফরমেশন ব্যাপারটা কি, যে আপন ব্যক্তিগত তথ্য যেগুলো রয়েছে সেগুলো সে কিভাবে সেটা করবে। তো এখানে কি বলেছে, দিস টাইপ ইনফরমেশন ইজ রিলেভেন্স টু অল ক্যাটাগরিজ অফ ইনফরমেশন অফ প্রফেশনালস। তো এই জাতীয় বিভাগে বলা হয়েছে যে যেসব মানে সেই তথ্যগুলোকে নির্দিষ্টভাবে নির্দেশ করে যেটা মানুষ সেটা পার্সোনাল করে রাখে, সেই ব্যাপারটাকেই পুরোপুরি বলা হয়েছে। যেমন নেম, অ্যাড্রেস, ফিনান্সিয়াল বা প্রপার্টি সংক্রান্ত যেসব তথ্যগুলো সেগুলোকে বলা হয় পার্সোনাল ইনফরমেশন। ওকে, তারপর যেটা বলছে ইনফরমেশন অ্যাবাউট অন পজেশন। তো এখানে কি বলেছে যে এটা বলতে কারো সম্পত্তি সম্পর্কিত বা ব্যাপার যেটাকে বলছে। তো অ্যাকর্ডিং টু দিস এ পার্সন ডাজ হ্যাভ কন্ট্রোল ওভার দ্য ইনফরমেশন হুইচ রিলেটস এ পার্সোনাল পজিশন ইন সার্টেন ইনস্টেন্স এ পার্সন মে কিপ প্রাইভেট দ্য ইনফরমেশন হিমসেলফ অর হারসেলফ। তো এই তথ্য অনুসারে কি বলা হয়েছে, যে এই তথ্য অনুসারে এটাই বলা হয়েছে যে সম্পত্তির সাথে ঘনিষ্ঠভাবে কোনো সম্পর্কিত যে তথ্য বা কোনো ব্যক্তির নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তির সাথে কোনো রকম তথ্য, সেই ব্যাপারে মানুষের নিয়ন্ত্রণ থাকতে হবে এবং কোনো বা নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন, এবং কোনো ব্যক্তি সে মানে নিজেরাই গোপন রাখতে পারেন সেই ব্যাপারটাকে, বা পার্সোনাল যে প্রপার্টি বিশেষ সংক্রান্ত হতে পারে, যেটা আগের পয়েন্টগুলোতে এইরকমই কিছু একটা বলেছে, সিমিলারিটি রয়েছে অবশ্য। তো পার্সোনাল যে প্রপার্টি সংক্রান্ত হতে পারে, ফিনান্সিয়াল সংক্রান্ত হতে পারে, সেটা যদি চাই সেটা প্রাইভেসি রাখতে পারে, তো সেই রকম একটা ক্যাটাগরিও হতে পারে। তারপর বলছে মেন এথিক্যাল ইস্যু ইন প্রাইভেসি। তো প্রাইভেসির যে মেন এথিক্যাল বা নৈতিক সমস্যাগুলো সেগুলো কি, বা সেগুলোর সলিউশন বা কী, সেটাই সেটার আলোচনা। তো ফার্স্ট পয়েন্ট যে ডিসাইডিং হুইচ ক্যাটাগরিজ অফ পার্সোনাল অ্যান্ড প্রাইভেট ইনফরমেশন, অর্থাৎ কোনো বিভাগে ব্যক্তিগত এবং ব্যক্তিগত তথ্যের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই বিষয়টি বিশেষভাবে জরুরি, বা সেই বিষয়টিকে ভালোভাবে প্রতিস্থাপন করা জরুরি, এবং সেটা যাতে নৈতিকভাবে কোনো রকম সমস্যা না দেখা যায় সেই ব্যাপারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে, সেটাই বলছে। দ্য কোশ্চেন অফ দ্য আল্টমোস্ট অফ ইম্পর্টেন্স টু ইনফরমেয়ার্স। তো ইনফরমেশন বা পেশাদার তথ্য সংগ্রহের ব্যাপারে এটা প্রযোজ্য, সেটাই বলা হয়েছে। সেকেন্ড পয়েন্ট যেটা বলছে দ্য কনফিডেন্সিয়াল ট্রিটমেন্ট অফ সাচ ইনফরমেশন, অর্থাৎ চিকিৎসা ব্যাপারে গোপনীয়তা, যেটা আগের পয়েন্টে ক্যাটেগরিতে পড়লাম আর কি। তো এখানে কি বলছে, দ্য মেন এথিক্যাল প্রবলেমস ইন দিস রিগার্ড ক্যান পার্সোনাল ডিটেলস অবটেন ফ্রম রিফার্স ইন্টারভিউ বি ইউজড পারপোজ আদার দ্যান হোয়াট ইজ ওয়াজ স্পেসিফিক্যালি গ্যাদার্ড। তো এই ক্ষেত্রে প্রধান যে নৈতিক সমস্যা, যেগুলো যে কোনো রেফারেন্স হতে পারে, বা সাক্ষাৎকার থেকে প্রাপ্ত হতে পারে, বা ব্যক্তিগত বিবরণ হতে পারে, বা সেই ইনফরমেশন সংগ্রহ করা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে, যে এখানে বলতে চেয়েছে যে কোনো ব্যবহারকারী বা কোনো ব্যক্তি যে জিনিসটা ব্যবহার করছে, বা যে কৌশল অনুসারে তার পার্সোনাল ব্যাপারগুলো সে ব্যবহার করছে, সেই ব্যাপারটা বা সেই কৌশলটা কি অন্য কোনো ব্যবহারকারী সেটা ব্যবহার করতে পারে, সেটা নৈতিকভাবে কখনোই উচিত নয়। বা একজন যেই রকম যেটার উপর মানে বেশ করে কোনো রকম ইনফরমেশনগুলোকে সে অ্যাপ্লাই করছে, সেটা কখনোই আরেকজনের সেই অ্যাপ্লাইটাকে আয়ত্ত করা কখনোই উচিত নয়, সেটাই বলছে। তারপর থার্ড যেটা রয়েছে দ্য অ্যাকুয়ারেসি অফ ইনফরমেশন, অর্থাৎ তথ্যের যথার্থতা। এখানে কি বলেছে, যে দিস ইস্যু is of specific importance in case where the information professional is working with personal information that can have a direct influence on the life a person. তো এই ইস্যুটির ক্ষেত্রে সুনির্দিষ্ট যে গুরুত্ব রয়েছে, সেটা কি, যে যেখানে কোনো তথ্য পেশাদার ব্যক্তিগত তথ্য নিয়ে কাজ করছেন, যা কোনো ব্যক্তির জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। যে কোনো রকম তথ্য নিয়ে যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, বা সেটা কোনো রকমভাবে পাবলিশড হয়ে যায়, তাহলে সেটা যে ব্যক্তির যে ঘটনাটা ঘটলো সেই ব্যক্তির ওপরও সেই ব্যাপারে অনেক প্রভাব পড়তে পারে, সেটাই বলছে। তা সেটা করা একটা নৈতিকভাবে করা উচিত নয়, সেটাই বলছে। 4 পয়েন্ট যেটা বলছে দ্য পারপোজ ফর হুইচ ভেরিয়াস ক্যাটাগরিজ অফ ইনফরমেশন মে বি ইউজড। তো এখানে কি বলেছে, যে
যে উদ্দেশ্যে বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার করা যেতে পারে, মানে বিভিন্ন উদ্দেশ্যে করা হয় আর কি, যে এক একজনের এক এক রকম মোটিভ থাকে, কোনো রকম কোন জিনিসটাকে সে পাবলিশ করবে, বা কোনো রকমভাবে সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, কোনো রকম যে কোনো মিডিয়াতে সেটাকে পাবলিশ করতে পারে, সেগুলো অনেক কিছুই উদ্দেশ্য থাকবে, সেটাই বলছে। তো এখানে কি বলেছে যে রিলেটিং টু দিস দ্য কোশ্চেন্স ওয়েদার দ্য পারসন মাস্ট বি নোটিফাইড অ্যাবাউট দ্য ওয়ে ইন হুইচ পার্সোনাল ইনফরমেশন ইজ গোয়িং টু বি ইউজড অর নট। তো অর্থাৎ মানে যে চারটি ক্যাটাগরির কথা এর আগে আমি বললাম, যে প্রাইভেট ইনফরমেশনের যে চারটি ক্যাটাগরি, সেই সম্পর্কিত একটি প্রশ্ন, যা ব্যক্তিগত তথ্য যেভাবে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে অবশ্যই ব্যক্তিকে অবহিত করা উচিত না। সেই সব ব্যাপারে যেরকম প্রাইভেসি রাখা দরকার সেটা সেরকমভাবে করাই দরকার, কিন্তু সেরকম সেটা যদি অন্য কোনোভাবে সেটাকে পাবলিশ করে দেওয়া হয় অন্য কোনো মাধ্যম হিসাবে, তাহলে সেটা অনেকটাই প্রভাব পড়বে সেই ব্যক্তির ওপরে, সেটাই বলছে, যেটা করা উচিত নয়। তারপর যেটা বলছে 5 নম্বরে, দ্য রাইট অফ পার্সন ইন টার্মস অফ দ্য ইউজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ অন পার্সোনাল অ্যান্ড প্রাইভেট ইনফরমেশন। তো কারো ব্যক্তিগত তথ্য ব্যবহার এবং বিতরণ করার ক্ষেত্রে কোনো ব্যক্তির অধিকার। তো এটাতে কি বলেছে যে দিস ইজ এথিক্যাল প্রবলেম রিলেটস টু দ্য অ্যাবভ মেনশন কোশ্চেন্স অফ কম্প্রোমাইজ দ্য কোশ্চেন কনসেন্ট দ্য দেওয়ার ইউজ ইন টার্মস অফ দ্য ইউজ অফ পার্সোনাল ইনফরমেশন। তো কোনো ব্যক্তিগত তথ্য যে বিতরণ করার ব্যাপারে কোনো রকম বিতরণ করা, অ্যাকচুয়ালি কোনো রকমভাবে সেটা ব্যক্তিগত ব্যাপারে, তো সেই রকম কোনো ব্যক্তি যে তার নিজস্ব পার্সোনাল যে জিনিসগুলো সে কখনোই সেটাকে পাবলিশ করবে না, কিন্তু কোনো ব্যক্তি যদি সেই ব্যাপারগুলো জানে বা সেই ব্যাপারটা তার সম্পর্কে যেতে পারে, সেই কাছের মানুষও হতে পারে, সেই ব্যাপারটা যদি সে মানে মজার ছলে হতে পারে কিংবা কোনো রকম যে কোনো মোটিভ অনুসারে যদি সেটাকে অন্য কারো কাছে শেয়ার করে বা মানে সেটাকে পাবলিশ করে, তাহলে সেটা অবশ্যই অপরাধমূলক একটা কাজ, সেটাই বলেছে। তারপর বলছে এথিক্যাল ইস্যু ইন সাইবার স্পেস। তো সাইবার স্পেস ব্যাপারটা আমরা সকলেই জানি, সাইবার স্পেস ব্যাপারটা কি, সাইবার ক্রাইম। তো আগের যুগে ক্রাইম বা চোর ডাকাতি যে ব্যাপারগুলো ছিল, যে সেটা ফিজিক্যালি করতে হতো, কোনো রকম আগের যুগে যদি কোনো চোর চুরি করতে যেত, তাহলে কোনো বাড়ি হতে পারে, কোনো রকম কারো কোনো ব্যাংক যদি বলি, ব্যাংক ডাকাতি যেটাকে বলছে, কোনো সেখানে, তাহলে তাকে যেতে হতো, তার জন্য তাকে পরিশ্রম করতে হতো, সে তার অনেকটাই 90% চান্স থাকতো সে ধরে ফেলার চান্স থাকতো। সে ব্যাপারগুলো কিন্তু এখনকার ক্রাইমটা কীরকম, সেটা ঘরে বসেই কোনো রকম ফিজিক্যালি কোনো রকম খাটনি ছাড়াই সে কি করছে, যে কোনো রকমভাবেই সে চুরি করে নিচ্ছে। সেটা পার্সোনাল ইনফরমেশন হতে পারে, সে মানি হতে পারে, ফিনান্সিয়াল ব্যাপার হতে পারে, প্রপার্টি হতে পারে। সে এই আজকের যে তথ্য প্রযুক্তি যত উন্নত হচ্ছে, তত ক্রাইমটা কি হচ্ছে, বেশি পরিমাণে মানুষের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। সেটা কারণ আগেকার যুগে যে কোনো ঘটনা ঘটাতে গেলে সেটা ফিজিক্যালি করতে হতো, কিন্তু এখন সেটা এক জায়গায় বসে থেকে বহু যোজন দূরে কোনো রকম ইনফরমেশনকে খুব নিমেষেই সে সেটাকে পাবলিশ করে দিতে পারছে, বা সে কোনো রকম তথ্য চুরি করতে পারছে, বা কোনো রকম ফিনান্সিয়াল ব্যাপারগুলোকেও চুরি করে নিতে পারছে এক জায়গায় থেকে। সেটা হচ্ছে সাইবার ক্রাইম অ্যাকচুয়ালি, যেটা আমরা সকলেই জানি ব্যাপারটা। তো এর এথিক্যাল ইস্যু, নৈতিকভাবে এটা কি বলেছে, ফার্স্ট যেটা বলেছে যে এথিক্স ইজ ব্রাঞ্চ অফ ফিলোসফি দ্যাট ডিলস উইথ হোয়াট কনসিডার টু বি রাইট অর রং। এটা আমরা সকলেই জানি, নীতিশাস্ত্র দর্শনের একটি শাখা, যেটা সঠিক বা ভুল হিসাবে বিবেচিত হয় তা নিয়ে কাজ করে, যে এথিক্সের এটা মূল যে কাজ সেটাই। তো সাইবার ক্রাইমে এটার কীরকম প্রভাব পড়ছে সেটাই বলছে। দ্য সেকেন্ড পয়েন্টে বলছে অ্যাজ ইনফরমেশন অফ সাইবার স্পেস ক্যান বি অ্যাক্সেসড গ্লোবালি, এ রিসার্চ ফিল্ড কম্পিউটার এথিক্স ইজ নিডেড টু এক্সামাইন what is right and wrong for internet user can do and what are social impacts of IT অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ইন জেনারেল। তো এখানে কি বলেছে, যেহেতু সাইবার স্পেসে বা ইনফরমেশনে বিশ্বব্যাপী অ্যাক্সেস করা যেতে পারে, মানে গোটা হোল ওয়ার্ল্ড, যে সব কিছুতে ব্যাপারে যে কোনো অ্যাক্সেস করা যেতেই পারে, যেটা সে ইন্টারনেটের মাধ্যমে। তো এই ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সঠিক বা ভুল এবং সাধারণভাবে কোনো রকম তথ্য প্রযুক্তির সামাজিক প্রভাবগুলি কি তা এক্সামাইন করতে নৈতিকতার গবেষণা প্রয়োজন। তো এই যে নৈতিকতার গবেষণা, এটার জন্যই প্রয়োজন, যে নানা রকম ইন্টারনেট যেহেতু গোটা গ্লোবালি যে সেটাকে অ্যাক্সেস করা যেতে পারে, গোটা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ব্যাপারটাকে সরবরাহ করা হতে পারে, তো সেই রকম সমাজ সরবরাহের জন্য এর প্রভাবগুলো যাতে খারাপ প্রভাব যেগুলো রয়েছে সেগুলোকে এক্সামাইন করার জন্যই অ্যাকচুয়ালি নৈতিকতার গবেষণা প্রয়োজন, সেটাই বলছে। তারপর কি রয়েছে, তারপর বলছে দিস রিসার্চ উইল আন্ডারপিন অ্যাকশন দ্যাট মাস্ট বি টেকেন নট অনলি দ্য হার্নেস অফ পাওয়ার অফ দ্য আইটি ইটসেলফ বাট
অলসো টু সার্ভাইভ ইটস রিভ্যালুয়েশন। তো এই ধরনের রিসার্চ এমন পদক্ষেপ গ্রহণ করে যা কেবলমাত্র ইনফরমেশন টেকনোলজি নয়, বিপ্লবকে মানে টিকিয়ে রাখতেও নেওয়া উচিত। তো এখানে আবার বলেছে যে এই ধরনের রিসার্চ মানে অর্থাৎ গবেষণা, অর্থাৎ যে নৈতিক ব্যাপারে, সাইবার ক্রাইমের ব্যাপারে যেসব গবেষণা নৈতিক দিক থেকে করা উচিত, সেই গবেষণাটি অ্যাকচুয়ালি শুধুমাত্র ইনফরমেশন টেকনোলজি নয় শুধুমাত্র, সেটা আবার বিপ্লবকে ধরে রাখতে বা বিপ্লবকে মানে অবহত রাখার জন্য নেওয়া উচিত, নৈতিক যে গবেষণা করা উচিত বা নৈতিকভাবে এটাকে বিশ্লেষণ করা উচিত, সেটাই বলছে। তারপর 4 পয়েন্টে বলছে অ্যাজ ডেটা ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কস ক্যান বি threatened by any internal and external hazards intentionally, computer ethics should be the concern of everyone। তো যেহেতু ইনফরমেশন বা তথ্য যেটাকে বলছে এবং কম্পিউটার নেটওয়ার্ক মানে গুলি আন্তর্জাতিকভাবে অনেকগুলি অভ্যন্তরীণ এবং বাহ্যিক ঝুঁকির দ্বারা মানে 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 নানা রকম ঝুঁকি হতে পারে সেই ব্যাপারে বলেছে, যা বা হুমকির সম্মুখীন হতে পারে সেই ব্যাপারগুলো বলেছে। তো তাই কম্পিউটার এথিক্স সবারই উদ্বেগের বিষয় হওয়া উচিত, যে এই ব্যাপারে অনেক এক কথায় বলতে চেয়েছে এই ব্যাপারে অনেকটাই সচেতন থাকা সকলকেই প্রয়োজন। সব কিছু সেটা পার্সোনাল প্রাইভেসির ব্যাপারে হতে পারে, কোনো রকম ফিনান্সিয়াল ব্যাপারে হতে পারে, কোনো রকম প্রপার্টির ব্যাপারে হতে, বা সব রকমভাবে মানুষকে সচেতন থাকা উচিত। কারণ যে কোনো সময় সেটা বাহ্যিক বা মানে এক্সটার্নাল বা যেটাকে বলছে ইন্টারনাল, সে দুরকমভাবেই নানা রকম ঝুঁকির সম্মুখীন হতে পারে, আবার কোনো রকম হুমকির সম্মুখীন হতে পারে, যার জন্য সকলকে প্রস্তুত থাকা উচিত বা সেটা নিয়ে অনেক সচেতন থাকা প্রয়োজন, সেটাই বলেছে। তারপর 5 পয়েন্টে যেটা বলছে গভর্নমেন্টস ইন এভরি কান্ট্রি, পাবলিক পলিসি মেকার্স, কম্পিউটার প্রফেশনালস, অর্গানাইজেশন অ্যান্ড প্রাইভেট সিটিজেন মাস্ট অল অ্যান ইন্টারেস্ট and make their contributions so that this global information can be exploited in a socially and ethically sensitive way for our future benefit and applications। তো এখানে বলতে চেয়েছে যে প্রতিটি দেশের সরকার মানে প্রত্যেক দেশের সরকার বা জননীতি নির্মাতাদের যে প্রফেশনাল কম্পিউটার এবং বেসরকারি নাগরিকদের যেগুলো করা প্রয়োজন বা অবশ্যই অবদান রাখতে হবে সকলকে, সেটাই বলছে। কারণ যাতে আমাদের ভবিষ্যতের সুবিধা এবং প্রয়োগের জন্য বিশ্বব্যাপী তথ্যটি সামাজিক এবং নৈতিকভাবে সংবেদনশীল উপায়ে কাজে লাগানো যেতে পারে। তো সকলকে এইভাবেই সচেতন থাকতে হবে যে যেহেতু আমাদের ট্র্যাডিশনালি কোনো বিষয়কে নিয়ে আমাদের চলা কখনোই সম্ভব নয়, কারণ ট্র্যাডিশনালি ব্যাপারটা আস্তে আস্তে বা প্রথাগত যে ব্যাপারগুলো আমাদের অতীত থেকে চলে আসছে যে ব্যাপারগুলো, সেগুলো আস্তে আস্তে কিন্তু সেগুলোর বিলুপ্তি ঘটছে। কারণ আমরা পুরোটাই টেকনোলজির ওপর ধীরে ধীরে কিন্তু আমরা পুরোই নির্ভরশীল হয়ে যাচ্ছি, যার জন্য বলছে এর জন্য যে আমাদের সবসময় ভবিষ্যৎ যে কারণ যতটা উন্নত হচ্ছে ততটা আবার সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে। তো সেই সমস্যাকে দূর করার জন্য সকলে যদি আমরা সেটা জন্য সচেতন থাকি এবং ভবিষ্যতের যে নৈতিকভাবে বা সংবেদনশীল উপায়ে যদি এটাকে আমরা বা ইনফরমেশন টেকনোলজি যেটাকে বলছে এটাকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের মানে পুরো সমাজকে আমাদের মানুষ সমাজ সেটাকে উন্নততর জায়গায় নিয়ে যেতে পারা যাবে, তবেই নিয়ে যেতে পারা যাবে। তাহলে না হলে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করবে বা নিজেরাই নিজেদের ধ্বংস টেনে আনবে, সেটাই বলা হয়েছে এখানে। তারপর যেটা 6 পয়েন্ট যেটা বলছে ইট ইজ স্পেশালি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড সিকিউরিটি, প্রাইভেসি ইস্যু অ্যান্ড মেজার নেগেটিভ ইম্প্যাক্ট আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অন সাইবার স্পেস। তো সাইবার স্পেসের সুরক্ষা, গোপনীয়তা সংক্রান্ত সমস্যা এবং ইনফরমেশন টেকনোলজির উপর নেতিবাচক এবং বা নেগেটিভ যেটা প্রভাবগুলি বোঝা বেশ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির ব্যাপারে যেটা, কারণ আমাদের ইনফরমেশন টেকনোলজিটা অত্যন্ত আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্স রয়েছে, এর অনেক গুরুত্ব রয়েছে আমাদের ক্ষেত্রে। সেহেতু সাইবার স্পেসে এর সুরক্ষা বা গোপনীয়তা সংক্রান্ত যেসব সমস্যাগুলো থাকে সেগুলো অবশ্যই যার মানে প্রভাব পড়তে পারে ইনফরমেশন টেকনোলজির উপরে, সেই ব্যাপারে বোঝা আগে থেকে মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা সেই ব্যাপারে আগে থেকে সচেতন থাকা দরকার, যাতে এই টেকনোলজির ওপরে কোনো রকম সাইবার স্পেসের প্রভাব পড়তে না পারে। তাহলেই আমরা কি করতে পারবো যে আমাদের সব রকমের প্রাইভেট ইনফরমেশন হতে পারে, ফিনান্সিয়াল ইনফরমেশন হতে পারে, যে কোনো ইনফরমেশনগুলোকে আমরা সেটার প্রাইভেসি রাখতে পারবো এবং সেটাকে সঠিকভাবে চালনা করতে পারবো। তো
এই যে সাইবার স্পেসে মানে সাইবার স্পেস বা সাইবার ক্রাইম যেগুলো বলেছে, এইরকমভাবে সাইবার ক্রাইম হতে পারে বা এর সলিউশন বলেছে এবং কীরকম সমস্যা বলেছে সেটাই। তো এগুলোর বেসিসেই কোশ্চেন আসবে বা কোশ্চেন আসে। তো এগুলো যদি পয়েন্টগুলো ভালোভাবে মনে রাখা যায় তাহলে যে কোনো কোশ্চেনের আনসার অবশ্যই করা যাবে আর কি। তো যে অ্যাপ্লাইড ফিলোজফি যে টপিকটা, সেই টপিক থেকে তো এখন অনেকগুলো করে কোশ্চেন দিচ্ছে অবশ্য। তো এই টপিক অ্যাপ্লাইড ফিলোজফিটা ভালোভাবে যদি পড়ো তাহলে অবশ্যই কোশ্চেনগুলোর আনসার করে আসতে পারবে। তো থ্যাংক ইউ।